ভাইয়া, আমার দুদিন পর পরীক্ষা। কারোর সাথে গল্প করার মতো সময় আমার নেই। আর তাছাড়া আমি কোনো পরপুরুষের সাথে গল্প করতে ইচ্ছুক নই। আশা করি ব্যাপারটা বুঝবেন আপনি। বলেই জাদুয়া পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। তখনই ইয়াসিন পেছন হতে জাদুয়ার হাত ধরে টান দিয়ে কিছু বলবে তার পূর্বেই জাদুয়া কঠোরভাবে নিজের শরীরে জোর দিয়ে সপাটে আঘাত করে বসে ইয়াসিনের গালে। মুহূর্তে জাদুয়া ভয়ে দুপা পিছিয়ে নেয় নিজের এহেন কর্মে। জাদুয়ার হাতের চর খেয়ে ইয়াসিন গাল ধরে দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে জাদুয়ার নিকট অগ্রসর হতেই জাদুয়া ভয়ে বলে ওঠে, আপনি যদি আমার কাছে আসার চেষ্টাও করেন, তবে আমি এক্ষুনি চিৎকার দিয়ে সকলকে এখানে উপস্থিত করব। আর অবশ্যই আমার হাত ধরার কথা আমি আমার বরকে বলে দিব। আপনি জানেন সে শুনলে কি হবে? সে আপনার হাত ভেঙে দেবে। আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার, দুঃসাহসিকতা দেখানোর? আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বরের, আর কারণ নয়। ইয়াসিন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া, তুমি ভুল বুঝছো। আমি তো শুধু গল্প করতে চেয়েছিলাম, আর কিছুই নয়। তুমি চলে যাচ্ছিলে দেখে আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছিলাম। বিশেষ করো, তুমি এইসব কথা আমাকে বলো না প্লিজ। আমার ওখানে হাত ধরা নর্মাল বিষয়, আমি বুঝতে পারিনি তুমি এটা রিয়াক্ট করবে। ইয়াসিনের কথার প্রত্যুত্তরে জাদুয়া বলে, আপনাদের ওখানের সাথে এখানে তুলনা কখনোই দেবেন না। আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন আশা করি। বাক্যগুলো বলেই জাদুয়া চলে যায় নিজ কক্ষে। জাদুয়ার যাওয়ার পানে চেয়ে ইয়াসিন বলে ওঠে, এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্টের উপরে চড় মারলো। আমি ভাবতে পারিনি ওই সরলতার মাঝে এমন রুদ্র রূপ আছে। নো প্রবলেম, তোর সাথে সক্ষতা না হলে জোর করবো না এ রাতে। তোর জন্য হলেও তোকে আমার চাই। সময় সুযোগ একদিন দুটো আমার হবে। তখন এই চরের প্রতিদান আমি তোকে কড়াইগন্ডে বুঝিয়ে দিব। আজ আমরা চুপ করে যাওয়ার পেছনে কারণ কেউ নয়, পরন্তু তাসফার আশা হয়েছিল। ও যে কতটা ভয়ঙ্কর তা আমি তোর থেকেও ভালো জানি। তাই সঠিক সময়ের জন্য এখন শুধু অপেক্ষা। কথাগুলো নিজে নিজে বলেই ইয়াসিন প্রস্থান করে সেখান হতে। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে সর্বাঙ্গে কাঁপুনি নিয়ে ধূপ করে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। আজ জাদুয়া যা করলো তা সে কল্পনাতেও কখনো ভাবতে পারবে না। এত সাহস কী করে আসলো তার বক্ষ পিঞ্জরে, তা কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার নিকট। সে কেনই বা বলল তাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তির যে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছে তাকে। জাদুয়া ফের ভাবে কিছুক্ষণ আগে ইয়াসিনের করা স্পর্শের কথা। সামান্য হাত ছুঁতেই কেমন সর্বাঙ্গ জ্বলে উঠল তার, অথচ ওই নিষ্ঠুর লোকটি যে তাকে আরও গভীরভাবে ছুঁয়েছে। কই, তখন তো এমন জ্বলন হয়নি তার, বরং সর্বাঙ্গে কেমন অন্যরকম অনুভূতিরা ছুঁয়ে দিয়েছিল তাকে। জাদুয়া ফের ভাবে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো কি হাসিলকে জানাবে নাকি জানাবে না। তার চিন্তার মধ্যেই মনে পড়ে হাসিলের রকচটা স্বভাবের কথা। তখনই নিজ মনে আউড়িয়ে বলে ওঠে, না না না, ওনাকে বললে বিষয়টা আরও খারাপ হবে। উনি এমনি বড় মামিকে পছন্দ করে না। পরে দেখা যাবে এইসব কারণে ওনাদের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। জাদুয়ার নিজ মনে কথাগুলো আউড়িয়ে নিজ ভাবনায় ইতি টেনে নিজেকে স্বাভাবিক করে পড়ায় মনোযোগী হয়। অন্যদিকে হাসিল অফিসে যাওয়ার পর হতে সাব্বির সুপার গ্লুর মতো চুপকে আছে হাসিলের পিছু। হাসিলের ধমকও আজ সাব্বিরের ভীতগ্রস্ত করতে সক্ষম হচ্ছে না। তার একটাই প্রশ্ন, হাসিল জাদুয়ার তারিফ করেছে কিনা। হাসিল সাব্বিরের এহেন কর্মে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, হুম, করেছি। হাসিলের বলা হ্যাঁ সূচক বাক্যে সাব্বির উল্লাসিত হয়ে প্রশ্ন করে, সাব্বিরের প্রশ্নে এবার হাসিল বিরক্তির শেষ সীমানায় পৌঁছে হাসিলের দিকে পেপার ওয়েটটি ছুঁড়ে মারতেই সাব্বির দূরে সরে যায়। যার দরুন কোনো প্রকার আঘাত সে পায়নি, বরং পেপার ওয়েটটি হাতে তুলে হাসিলের এত রাগের পরও করুণার স্বরে বলে, হাসিল বুঝতে পারে আজ সাব্বির কোনো মতেই উত্তর না নিয়ে পেছন ছাড়বে না, তাই বাধ্য হয়ে বলে ওঠে। কিছুই বলেনি। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে বলে ওঠে, অচেতন থাকলে কেউ কথা কি করে বলবে? হাসিলের বলা বাক্যে সাব্বির বোধগম্যহীনের ন্যায় বলে ওঠে,
না, যখন অচেতন হয়ে গিয়েছিল তখন। হাসিলের বলা বাক্যের সমাপ্তির সঙ্গে সঙ্গে সাব্বিরের ধরে রাখা পেপার ওয়েটটি মাটিতে পড়ে যায় মুহূর্তেই। সাব্বির আফসোসের সহিত বিড়বিড়িয়ে বলে ওঠে, বাক্যগুলো বিড়বিড়িয়ে সাব্বির কেবিন হতে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন হতে হাসিল বলে ওঠে, সাব্বির, তোকে যা করতে বলেছি তার প্রস্তুতি কত দূর? হাসিলের করা প্রশ্নে মুহূর্তেই সাব্বির গুরু গম্ভীর হয়ে বলে ওঠে, গুড, যত দ্রুত সম্ভব তত দ্রুত করার চেষ্টা কর। হাসিলের কথায় সায় জানিয়ে প্রস্থান করে সাব্বির। গোধূলি লগ্ন পেরিয়ে হাজির হয় তিমিরে আবৃত রজনীর। জাদুয়া আজকাল নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ততায় পার করছে নিজের সময়। তার ব্যস্ততার মধ্যেই কক্ষে আগমন ঘটে হাসিলের। হাসিলকে দেখে জাদুয়া পড়া বন্ধ করে উঠে ব্যস্ত হয়ে পড়ে হাসিলের পরিহিত কোটটি খুলতে। জাদুয়ার এহেন কর্মে যে কেউ বলে দিতে পারবে পাক্কা ঘরণী হয়ে উঠেছে মেয়েটি। নিষ্কর্মের মধ্যেই জাদুয়া হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আজ আপনি এত তাড়াতাড়ি আসলেন যে? জাদুয়ার প্রশ্নে হাসিল মুখে কুটিলতার হাসি ফুটিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, তাড়াতাড়ি চলে আসলাম। ভাবলাম সকালে যে মেয়েটি আমার সাথে পরিচিত হতে চেয়েছিল তার সাথে না হয় আজ বাড়িতে দ্রুত গিয়ে পরিচিত হয়ে নেব। কথাগুলো বলেই হাসিল ওয়াশরুমের অভ্যন্তরে প্রবেশ করে। একটিবার যদি হাসিল পেছনে ঘুরে দেখত তবে তার নজরে পরিলক্ষিত হতো আমাবস্যায় তলিয়ে যাওয়া তার প্রিয়সীর চাঁদ বদন মুখটি। নির্বোধ মেয়েটি হাসিলের খোঁজা দেওয়া কথার মর্মার্থ বুঝতে সক্ষম হলো না একটিবারও। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে হাসিলের নজর পড়ল জাদুয়ার দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যে। মুহূর্তেই ভ্রুযুগল কুঁচকে আসলো তার জাদুয়ার এহেন কর্মে। হাসিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়াতেই ঘন ঘন নাক টানার শব্দ ভেসে আসে তার কর্ণে। ব্যাপার খানিকটা আন্দাজ করতে পেরে হাসিল বিছানায় বসে জাদুয়াকে ডাকলেও কোনো নড়চড় পরিলক্ষিত হলো না তার নেত্রে। মুহূর্তেই ধমক দিয়ে কথা বলতেই সুরসুরিয়ে বোকা মেয়েটি চলে আসে হাসিলের নিকট। জাদুয়া হাসিলের সম্মুখে আসতেই সে তার নিজের হাতের তোয়ালেটা ধরিয়ে দেয় জাদুয়ার হাতে। নতজানু হয়ে থাকা মেয়েটি নিজের হাতে তোয়ালে দেখে কিছু বুঝতে না পেরে হাসিলের পানে তাকাতেই হাসিল ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় তার চুলগুলো মুছিয়ে দিতে। জাদুয়া হাসিলের ইশারা বুঝেও ঠায় দাঁড়িয়ে রয়, দেবে না সে মুছে। তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। কই, সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফেরেনি, তাহলে আজ কেন এই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল গম্ভীর হয়ে ধমকের স্বরে বলে, দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠছো তুমি। একবারে বলা কোনো কথা শুনতে পাও না? কানে সমস্যা নাকি বেয়াদবদের রাজ্যের শেহজাদি হতে চাও? হাসিলের বলা এহেন বাক্যে অভিমানে না জানা কষ্টে নিজের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো রূপ পেয়েছে এক অচেনা বিদ্রোহে। তবুও হাসিলের স্পষ্ট ধমকের সুর শুনে সে বিনা বাক্যে মুখে কোনো অভিযোগ না করে ধীরে ধীরে নিজেকে সংবরণ করে হাসিলের ইঙ্গিত অনুসারে হাতের তোয়ালে তুলে নেয়। চুপচাপ হাসিলের ভেজা চুলগুলো মুছতে মনোনিবেশে প্রতিস্থাপন করে। প্রতিটি স্পর্শে তার কাপা আঙুলগুলো যেন কঠিন এক দ্বন্দ্বের সুর বাজায়। তার আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন লুকিয়ে আছে না বলা কত অভিমানের ভাষা। হাসিল বুঝতে পারে তার অভিমানের ভাষা, তবুও নিজেকে আড়াল করে মুখে প্রশান্তির মৃদু হাসির রেখা ফুটিয়ে তোলে। ভালোই তো লাগছে জাদুয়ার এহেন অভিমান। এই অভিমানটুকু যে শুধু তাকে নিয়ে। জাদুয়ার হাজারো অভিমানে সে প্রশান্তি খুঁজে পাবে যদি সেই অভিমানটুকু হয় তাকে ঘিরে। হাসিলের প্রশান্তির নিশ্চুপতা, জাদুয়ার স্পর্শের এই নীরবতা যেন দুজনের মধ্যে জমাট বেঁধে থেকে এক গভীর প্রণয়ের খেলা পরিণত হয়, যেখানে কোনো কথা নেই, কেবল দুজনের নিঃশব্দ স্পর্শ আর চোখের গহীনে লুকিয়ে থাকা এক অপূর্ণ আকাঙ্ক্ষা। হাসিল জাদুয়ার হাতের নরম স্পর্শে ক্ষণিকের জন্য মগ্ন হয়ে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্র যুগল, অথচ মুখের রেখাগুলো শীতল অনুভূতিহীন, যেন নিজের ভালো লাগাটুকু এই অভিমানী মেয়ের নিকট প্রকাশ করা যাবে না। জাদুয়া সাহস করে মুখ তুলে হাসিলের পানে চাইতেই ভেতরে কেমন ভীতির কাঁপুনি ছড়িয়ে পড়ে, কিন্তু তার চোখে তীব্র প্রশ্ন ফুটে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে সক্ষম হয়ে ওঠে না সে। নিজের মনে অভিমানে ঘিরে থাকা জমাট বাঁধা প্রশ্নটি করেই ফেলে, আপনি কেন ওনার সাথে
পরিচয় হতে চান? জাদুয়ার করা ভাঙা ভাঙা প্রশ্নে হাসিল নিজ আবেশিত বন্ধ নেত্রযুগল মেলে তার পানে চাইতেই সে নুইয়ে নেয় তার প্রশ্নে ঘেরা নয়ন। জাদুয়ার এহেন কর্মে হাসিলের মুখের হাসির রেখা আরও দৃঢ় হয়ে প্রত্যুত্তর করে। কেন, পরিচিত না হওয়ার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই, তাই হব। না না না, না হবেন না। কেন? এমনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গম্ভীর কণ্ঠে বলে। তোমার কেন মনে হলো আমি তোমার কথা শুনবো? হাসিলের বলা বাক্যে এবার যেন তার অভিমানের পাল্লা প্রচণ্ড ভারী হয়ে নুইয়ে পড়েছে। ফলস্বরূপ বিনা দ্বিধায় অবাধ্য অশ্রু কণারা গড়াতে শুরু করে তার নেত্রযুগল হতে। জাদুয়া হাসিলের শির রূপ হতে নিজ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করে বলে। হয়ে গেছে আপনার চুল মোছা। বলেই অন্য প্রান্তে যাওয়ার জন্য নিজ পদযুগল বাড়াতেই হাসিল ভারী পুরুষালী আওয়াজে বলে ওঠে। আজ অফিসের কাজ খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। আর শোনো, কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা আছে, অথচ 2 দিন পরই পরীক্ষা। বই বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই হাসিল চেয়ারে বসে জাদুয়াকে বই বের করার নির্দেশনা দেয়। কিছুক্ষণ পূর্বে হাসিলের বলা একটি বাক্যই যথেষ্ট ছিল অভিমানে ঘিরে থাকা মেয়েটির সমস্ত অভিমানের পরিসমাপ্তি ঘটাতে। এতক্ষণ যাবৎ অমানিসায় ঘিরে থাকা আদরে হঠাৎই দেখা মেলে প্রভাতের রবির কিরণ। উৎফুল্লিত মনে বলে ওঠে। তার মানে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল বলে উনি দ্রুত এসেছে। কথাগুলো নিষ্পণে আওড়াতেই ফের তার মনে প্রশ্নের উৎপত্তি ঘটিয়ে বলে ওঠে। তবে কেন বললেন পরিচিত হতে দ্রুত এসেছেন? নিষ্মনের উৎপত্তিতেও প্রশ্নের জোরে ভ্রুযুগল কুঁচকে হাসিলের সম্মুখে বসে বই বের করতে করতে শুধায়। জাদুয়ার এহেন প্রশ্নে হাসিল তার পানে গুরুগম্ভীরভাবে তাকাতেই জাদুয়ার নিজ নেত্রযুগল নুইয়ে মনোনিবেশ প্রতিস্থাপন করে বইয়ের পাতায়। তখনই তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। তোমায় আমি আমার বলা কথার কৈফিয়ত দিব না, তবে মনে রেখো, আমার অতি নিকটে আসা একমাত্র নারী তুমি, যার বিচরণ আমার সম্পূর্ণ অস্তিত্বে। বাক্যগুলো শেষ করেই হাসিল মনোযোগ দেয় জাদুয়াকে পড়া বোঝাতে। অন্যদিকে হাসিলের বলা এহেন বাক্য আদৌ কি জাদুয়া বুঝতে সক্ষম হলো কে জানে। তবে হাসিলের প্রতিটি বাণী তার তীরের মতো আঘাত হেনেছে তার পক্ষে। সেই বাণীর সত্যতা পরিলক্ষিত হচ্ছে তার বাকরুদ্ধ হওয়া শিহরণ জাগা কম্পিত দেহের ভাঁজে। জাদুয়ার এহেন নিস্তব্ধতা দেখে হাসিল ধমক দিয়ে বলে ওঠে। সমস্যা কি? তোমার ধ্যান কই রাখো? গতকালের মতো যদি আজও বুঝতে না পারো, বিলিভ মি, আমি তোমায় বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবো। হাসিলের এহেন কর্কশ কণ্ঠে বলা বাক্যে নিজের সকল কাঁপাকাঁপি থামিয়ে চোখ কুঁচকিয়ে মনোনিবেশ করে পড়া বুঝতে। পড়ার মাঝেই কেটে গেছে অনেকটা সময়। আজ জাদুয়ার উপর হাসিল মোটেও বিরক্ত নয়, কারণ মূলত সফলভাবে জাদুয়াকে পড়া বুঝিয়ে দিতে সক্ষম হওয়ায়। নৈশভাজের ডাক পড়তেই জাদুয়া ক্ষুধার তাড়নায় হাসিলকে আহারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নিজের পদযুগল বাড়াতেই পেছন হতে হাসিল অতীব গম্ভীর স্বরে ডেকে ওঠে। জাদুয়া। হাসিলের মুখ হতে নিজের নামের গম্ভীর ডাক কর্ণকুহরে পৌঁছতেই অজানা ভয়ে নিজের পদযুগল থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনে মনে ভেবে ওঠে, আমি আবার কি করলাম? জাদুয়ার ভাবনার মাঝেই হাসিল গুরুগম্ভীরভাবে বলে ওঠে। কোনো বিষয় যদি তোমার চিন্তার কারণ হয়ে ওঠে, তবে আমি চাইবো সেটা সবার প্রথমে তুমি আমায় বলো। ডোন্ট টেক মাচ টাইম। মনে রেখো, সময় কিন্তু অনেক কিছুই বদলে দেয়। কথাগুলো বলেই হাসিল জাদুয়াকে আক্রমণ করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়া ঠাই সেখানটায় দাঁড়িয়ে হাসিলের বলা কথার মর্মার্থ বোঝার চেষ্টায় লিপ্ত। কিন্তু হাসিলের সহজভাবে বলা কথা কেন জানি জাদুয়ার নিকট প্রচণ্ড কঠিন বলে সাব্যস্ত হলো। পরন্ত ক্ষুধার তাড়নায় সকল চিন্তাকে দূরে ঠেলে নিজ পদযুগল ফেলে নৈশভোজের উদ্দেশ্যে নিচে নামতেই সুলতানা ভিলার প্রতিটি প্রাণীকে কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া নিজের ভ্রুযুগল কুঁচকে সেখানটায় উপস্থিত হতেই যারা ও মারিয়াম বেগমকে কাউকে ধরে কাঁদতে দেখে সে দিকটায় নিজ নেত্র তাক করেই রসগোল্লার ন্যায় চোখগুলো বড় বড় করে অবাক হয়ে রয় জাদুয়া। কারণ মূলত ইয়াসিনের বিভীষিকাময় রূপ দেখে। ইয়াসিনের দুটো হাতই সম্পূর্ণ প্লাস্টার করে গলায় ঝুলিয়ে দেয়া, চোখগুলো ফুলে তেলের পিঠার ন্যায় রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার কথা বলতেও খুব বেগ পোহাতে হচ্ছে। ইয়াসিনের এহেন রূপে জাদুয়ার উচিত সকলের মতো চিন্তিত হওয়া, কিন্তু কেন জানি তার ভীষণ হাসি পাচ্ছে। ইয়াসিনের এহেন রূপ তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল চোখের টেডি বিয়ারের মতো লাগছে।
জাদুয়ার আজগুবি চিন্তার মধ্যেই মারিয়াম বেগম ইয়াসিনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। বাবা, আর একটু ভালোভাবে বলার চেষ্টা কর, কিভাবে হলো তোর এমন হালাত? মারিয়াম বেগমের প্রশ্নে সকলেই কৌতূহলী দৃষ্টি ও কান এগিয়ে নিল ইয়াসিনের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে। তখনই ইয়াসিন ধীরে ধীরে থেমে থেমে বলল, বাবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর আসতে কয়েকটা গাড়ি আমার গাড়ি ঘিরে ধরে, সেখানে আমাকে টেনে বের করে কোনো কথা না বলে মুখে কাপড় পেঁচিয়ে বেঁধে পিটিয়ে আবার চলে যায় আমাকে সেখানেই রেখে। কথাগুলো বলেই ইয়াসিন হাঁপিয়ে উঠে চুপ হয়ে যায়। ইয়াসিনের কথায় মারিয়াম বেগম রাগান্বিত হয়ে শহীদ হোসেনের পানে চেয়ে প্রশ্ন করলেন, ভাইয়া, কাদের এত বড় সাহস হয়ে গেছে ওকে মারার? তুমি ওদের ঠিকানা বের করো। একটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাগুলো বলেই মারিয়াম বেগম আর চোখে উপস্থিত সকলকে দেখে শহীদ হোসেনকে ফের প্রশ্ন করেন। ডাক্তার কি বলছে? শহীদ খান গোপনে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, সকলের কথার মাঝেই হাসিল সেখানে উপস্থিত হয়ে কারোর সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিজ বলিষ্ঠবান হাতের অন্তরালে জাদুয়ার কোমল হাতটি শক্তভাবে চেপে ধরে বলে ওঠে, খাবার বেড়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। হাসিলের এহেন শক্তভাবে হাত চেপে ধরার দরুন ব্যথায় কুকড়ে ওঠে জাদুয়া। সাব্যস্ত হচ্ছে এক্ষুনি তার নরম হাতটি ভেঙে যাবে হাসিলের হাতের মুঠোয়। জাদুয়া বুঝতে পারছে না হাসিল কেন তাকে এভাবে ধরেছে। কি কখনো তো সে তাকে খাবার বেড়ে দেওয়ার কথা বলেনি, তবে আজ কেন? কেউ ওখানে নেই বলে? অন্যত্র চিন্তার মাঝেই হাতে অনুভব ব্যথার দরুন জাদুয়া বারবার নিজের হাত ছোটানোর চেষ্টায় ব্যস্ত, অথচ এতে হাসিলের মুখে কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। অন্যদিকে হাসিলকে এভাবে জাদুয়াকে নিয়ে যেতে দেখে যারা এতক্ষণ যাবৎ নিজের ভাইয়ের জন্য কান্না ভুলে ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে। অন্যদিকে সুলতানা খান আফসোসের সহিত মনে মনে আওড়ায়, একটা মানুষের এমন অবস্থা দেখেও ওর মধ্যে কোনো চিন্তার রেখা দেখা যায় না। কোথায় সকলকে সান্ত্বনা দিয়ে বলবে এই ব্যাপারটা দেখছে, কিন্তু তা না, নিজের বউকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গেছে। নিজের কোনো পরিবর্তন না ঘটলেও নির্লজ্জতার খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। নির্লজ্জ একটা। কথাগুলো ভেবে সুলতানা খান আফসোস করতে থাকেন। অন্যদিকে হাসিল ডাইনিং টেবিলের সামনে এসে জাদুয়ার হাত ছেড়ে দিতেই স্বস্তিতে জাদুয়ার এতক্ষণ যাবৎ ব্যথার কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল করেই হাসিলের পাড়ে চেয়ে প্রশ্ন করে, আমি কি কোনো অন্যায় করেছি? কেন? না, এমনি। ও, খাবার বেড়ে দাও। হাসিলের কথা শেষ হতেই জাদুয়া এক এক করে সকল খাবার বেড়ে দেয়। সময় যেন এক অবিনাশী স্রোতধারা, যা অদৃশ্যের মতো প্রবাহিত হয়, কখনো অতি ধীরে আবার কখনো উন্মুক্ত নদীর মতো ছুটে চলে। দিনের আলোর মতো স্পষ্ট হলেও এর প্রভাব যেন রাত্রির নিস্তব্ধতায় হারিয়ে যায়। সময় আসে, আসে রাত দিনের পরিবর্তন, আসে ঋতুর পালাবদল। এভাবেই কেটে গেছে জাদুয়ার মাধ্যমিকের পরীক্ষার দিনগুলো। এই অতিবাহিত দিনগুলোতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তার, বরং বুঝতে শুরু করেছে নিজেকে, নিজের মাঝে সৃষ্ট পরিবর্তনগুলোকে। ক্ষণিকের জন্য হলেও দেখতে পেয়েছে যাকে নিষ্ঠুরতম ব্যক্তির সাথে তুলনা করেছে তার কোমল রূপকে। বুঝতে শুরু করেছে তাসর আবরার হাসিল নামক ব্যক্তির প্রতি নিজের ছোট্ট মনের গহীনে সৃষ্ট অনুভূতি। তার নাম ভালোবাসা দিলে নেহাত ভুল বলে গণ্য হবে না জাদুয়ার নিকট। এই চলমান পরীক্ষার দরুন হাসিল কোনো প্রকার অস্বস্তি মুহূর্ত বা দায়িত্ব পালন তার উপর চাপায়নি, বরং প্রতিটি পরীক্ষার প্রস্তুতিতে তার অবদান ছিল দারুণ রূপে। এ সকল ভাবনায় জাদুয়া মগ্ন ছিল। কক্ষে থাকা হাসিলের ছবির পানে চেয়ে ইদানিং হাসিলের অনুপস্থিতি জাদুয়াকে ভীষণভাবে যন্ত্রণা দেয়। প্রতিটি মুহূর্ত সে তার উপস্থিতি চায় তার নিকট, অথচ একসাথে কাটানো মুহূর্তগুলোতে ধমক ছাড়া তেমন কোনো স্মৃতি ভেসে আসে না জাদুয়ার মস্তিষ্কে। জাদুয়ার এহেন ভাবনার মাঝেই তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয় পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে। হঠাৎই কেমন হিমেল প্রভঞ্জ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবয়বটি থেকে আগত অচেনা সুঘ্রাণ, অচেনা অনুভূতি কেমন মুছড়ে দিচ্ছে মেয়েটিকে। নিজ পক্ষে ভীতিকর অনুভূতি নিয়ে অবয়বটিকে দেখার উদ্দেশ্যে
উদ্যত হতেই আকস্মাৎ জাদুয়া কিছু বুঝে ওঠার পূর্বেই পেছন হতে শক্তিশালী দুটি হাত তার কটিদের শক্তভাবে জড়িয়ে নিয়ে মুখ গুজে দেয় তার ঘাড়ে। ফলশ্রুতিতে ঘাড়ে জ্বলন অনুভূত হতেই নিজ গাত্রের সর্বশক্তি প্রয়োগ করে খামছে নিজ কটিদেশ হতে সজোরে হাত দুটো ছাড়িয়ে পেছন ফিরে ধাক্কা দিতেই অনেকটা দূরে ছিটকে যায় রহস্যময় ব্যক্তিটি। নিজের হাত ঝাড়তে ঝাড়তে মুখে ক্রূর হাসি ফুটিয়ে ব্যক্তিটি বলে ওঠে, উফ জান, তুমি তো জানো না আমার হাতে এখন কত ব্যথা আছে। এভাবে তো ধাক্কা দেয়। পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর নিজ কর্ণে পৌঁছতেই জাদুয়ার নিজেকে সামনে ব্যক্তিটির পানে তাকাতেই নয়নে পরিস্ফুটিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ কুটিল তীক্ষ্ণ মুখ অবয়ব। মুহূর্তেই ভয়ে সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে তার। ভীতিগ্রস্ত কণ্ঠে তেজ নিয়ে জোরালো গলায় বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাদের রুমে প্রবেশ করার? এক্ষুনি বের হয়ে যান এখান থেকে, আর তা না হলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। জাদুয়ার করা ধমকিতে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, চিৎকার করে কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুলে গেছো তোমার রুমটা সাউন্ড প্রুফ। আমি কিন্তু তোমার মতো কাঁচা কাজ করি নাই। তুমি দরজা খোলা রাখলে কি হয় জানো? আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। তাই এখানে যা হবে তা একটা কাপ পক্ষেও টের পাবে না। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করেই দরজা খুলে রেখেছিলে, তাই না? যেন আমি এখানে আসতে পারি। তুমি আমার পছন্দ করো, তাই জান। আর কেন এত লুকোচুরি? আমাকে বেশি খাটিও না শোনো। জলদি আমার বুকে চলে আসো। আমার তৃষ্ণার তো বুকটা একটু প্রশান্তি দাও। সত্যি বলছি, অনেক আদর দিব। ইয়াসিনের বলা ভয়ঙ্কর বৃষ্টি বাক্যে জাদুয়া ঘৃণায় আঁতকে উঠিয়ে বলে ওঠে, ছি, আপনি এত বাজে তা আমার আগে জানা ছিল না। আর আপনাকে পছন্দ? থু, আপনার মতো অসভ্য পুরুষ আমি কেন কোনো নারী পছন্দ করবে না? কথাগুলো বলে জাদুয়া কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, দেখুন, এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যান। আর তা না হলে উনি যদি এই আচরণের ব্যাপারে জানে তবে আপনাকে কি করবে সেটা আমি নিজেও জানি না। কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, আপনি এখান থেকে যদি এখন চলে না যান তবে বিশ্বাস করুন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা কাউকে বলবো না। জাদুয়ার বলা বাক্যে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, আমাকে কি তোমার গাধা মনে হয়? আমি একদমই গাধা নই জান। আর তোমার স্বামীর কথা বলছো, তুমি বোধহয় জানো না তোমার প্রাণের স্বামী আজ শহরের বাইরে গেছে, আর আসতে সে অনেক সময় লাগবে জান। তোমার কি মনে হয় ইয়াসিন এতটা কাছে খেলোয়াড় যে কোনো খোঁজ না নিয়ে বাঘের গুহায় প্রবেশ করবে? এতদিন দেখেছেই সুযোগ অপেক্ষায় ছিলাম, আজ তা সুরে সুরে আমার হাতে এসে ধরা দিল। আমি যখন সুস্থ হয়েছিলাম তখন কি করে এই সুযোগ হাতছাড়া করি বলো? তোমাকে দেখলে আমার ইয়ে হয়ে যায়। কথাগুলো বলে উচ্চস্বরে হেসে ফের বলে, তুমি চিন্তা করো না জান, তোমার প্রাণের স্বামী আসার পূর্বে আমি এখান থেকে বহুত দূরে চলে যাব। তাই দেরি না করে চলে আসো সোনা আমার কাছে, আসো। বাক্যগুলোর পরিসমাপ্তি টেনে ইয়াসিন ধীর পায়ে এগিয়ে যেতে থাকে জাদুয়ার সম্মুখে। জাদুয়া ইয়াসিনের এরূপ কথায় ও নিজের দিকে তাকে এগোতে উপলব্ধি হতেই চারিপাশের বাতাসটা হঠাৎই কেমন ভারী শ্বাসরুদ্ধকর মনে হতে শুরু করে তার। যেন পৃথিবীর সমস্ত অন্ধকার এসে তার চারপাশে গাঢ় কালো কাপড়ের মতো বিছিয়ে পড়েছে। তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধকর চক্রব্রহে। ভয়ে তার হৃদয়ের গভীর কোণায় ফনা তুলে বসেছে। প্রতিটি ধমনীতে সেই বিষক্রিয়া প্রবাহিত হচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ যেন নির্দয় হাতে তার আত্মার সর্বশেষ কণাটুকু দমিত করে দিচ্ছে, তার অস্তিত্বের প্রতিটি পরতে গেঁথে দিচ্ছে নিষ্পৃহ ভয়ানক চেতনাবোধ। তার স্নায়ুর প্রতিটি বিন্দুতে যেন ভয় তীরবিদ্ধ হয়ে লেগেছে। সে অনুভূত করছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিলুপ এক অতলান্তিক খাদে ঝুলে আছে তার দেহখানা, আর সেই খাদে নেমে এলে তার মুক্তির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাতাসে কোনো অশরীরী শীতল সংস্পর্শে ঘনত্ব যেন তার চারিপাশে অদৃশ্য এক চাদর পেতে রেখেছে, যেখানে জীবন আর মৃত্যু একটি বিন্দুতে এসে মিশেছে, যেখানে মুক্তির প্রতিটি সম্ভাবনা শূন্যে মিলিয়ে যাচ্ছে। জাদুয়ার মনে এক অপ্রত্যাশিত আশঙ্কার কুয়াশা ছড়িয়ে পড়েছে। সেই আশঙ্কা যা তাকে ক্রমাগত গ্রাস করছে। তার অনুভূতির প্রতিটি কণা সেই পৈশাচিক ভয়ের ফাঁদে আটকে পড়েছে। তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা জ্বলছে, যেন এক অগ্নিময় জাল তাকে রুদ্ধ করছে। হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি শ্বাস যেন অজানা এক ছায়ামূর্তি, যা হাত দিয়ে চেপে ধরে আছে। প্রতিবারের তীব্র যন্ত্রণায় হাহাকার করে উঠছে সে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না কোনো আর্তধ্বনি। জাদুয়ার মনের গভীরে যখন সেই অসহনীয় আতঙ্ক ঢেউয়ের মতো আশ্রে পড়ছিল,
তখন হঠাৎ করে তার মন মস্তিষ্কে হাসিলের মুখচ্ছবি ভেসে উঠল। তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টি যেন তাকে ভরসা দিচ্ছে, শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তার সামনে। হাসিলের কথা মস্তিষ্কে আসতেই জাদুয়ার মধ্যে এক প্রবল আত্মরক্ষার ইচ্ছা জেগে উঠল। অসহায়ত্বের মাঝেও মনে হলো এই মুহূর্তে তাকে কিছু করতে হবে, না হলে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। তার কাঁপতে থাকা হাত মুঠোবদ্ধ হলো, আর সেখানেই যেন তার সবটুকু সাহস জড়ো হলো। ইয়াসিন যখন তার দিকে আরেক ধাপ এগিয়ে এলো, তখন জাদুয়ার দৃষ্টি এক মুহূর্তেই আগুনের শিখার মতো দপ করে জ্বলে উঠল। আতঙ্কে জমে যাওয়া দেহের রক্ত যেন আগ্নেয় গিরির মতো উতলে উঠল। ভয়কে পাশ কাটিয়ে সে এক ঝটকায় হাত বাড়িয়ে কাছে থাকা ভারী বস্তুটি তুলে নিল। তার মস্তিষ্কে স্পষ্ট হয়ে উঠল একটাই চিন্তা, নিজেকে বাঁচাতে হবে কলুষিত হওয়া থেকে, নিজেকে বাঁচাতে হবে এই নিষ্ঠুর পুরুষটির জন্য। হাসিল নামক ব্যক্তির প্রতি সৃষ্ট অনুভূতি ও তার কাছে সহি সালামত ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট সাহসে ইয়াসিনের তাকে ছোঁয়ার পূর্বে সে পুরো শক্তিতে হাতের কাছে পাওয়া ভারী বস্তুটি ইয়াসিনের দিকে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে প্রচণ্ড আঘাতে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেল। আর সেই সুযোগে জাদুয়া তার সর্বশক্তি দিয়ে দরজার দিকে ছুটল। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন মুক্তির স্বাদ এসে লাগলো। হৃস্পন্দন দ্রুত হয়ে উঠল, মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দরজা খুলে একবার পেছনে তাকাতেই পরিলক্ষিত হলো ইয়াসিন ক্ষিপ্ত আহত নেটে তার পানে ছুটে আসে। কিন্তু এইবার জাদুয়ার ভেতরে আর ভয় নেই। হাসিলের স্মৃতির প্রতি সাহসের শিখা তাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এজন্যই হয়তো মানবকুল বলে, ভালোবাসা মানুষকে যেমন দুর্বল করে দেয় তেমনই সাহসীও করে তোলে। জাদুয়া কক্ষ হতে ছুটে বেরিয়ে এসে দম নিতে নিতে অনুভব করলো এক অবর্ণনীয় মুক্তি। সে দীর্ঘশ্বাস নিয়ে শরীরের সকল জোর দিয়ে চিৎকার করে ডেকে উঠল সকলকে। সময়টা তখন অপরাহ্নের। ফলশ্রুতিতে সুলতানা ভিলার প্রত্যেকটি সদস্য ছিল বিশ্রামরত অবস্থায়। পরন্ত জাদুয়ার আর্তনাদ মিশ্রিত ডাকে যেন প্রতিটি সদস্যের কর্ণকুহরে গিয়ে তীরের মতো বিঁধল। নিজেদের ধাতস্থ করে ছুটে আসলো জাদুয়ার কক্ষের দিকে। স্নেহার কক্ষ অতীব নিকটে থাকার দরুন সর্বপ্রথম সে ছুটে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া দিক বেদিক ঘুরে স্নেহাকে শক্ত করে জাপটে ধরতে স্নেহার চোখ পড়ে দৌড়ে আসা ইয়াসিনের উপর। সে কিছু বলার পূর্বেই সকলের আগমন ঘটে সেখানে। সুলতানা খানকে জাদুয়া দেখে স্নেহাকে ছেড়ে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতেই সুলতানা খানের চিন্তিত হয়ে থাকা নেত্র যুগল মুহূর্তেই আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলে ওঠে। সে কিছু বলার পূর্বেই শহীদ হোসেন এসে ইচ্ছে মতো পেটাতে ও বলতে থাকে নিজের ছেলেকে। বাক্যগুলো বলে শহীদ হোসেন ইয়াসিনকে পেটাতে পেটাতে জাদুয়ার সম্মুখে দাঁড় করিয়ে বলে ওঠে, শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান গর্জে উঠে বললেন, জাদুয়ার শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যা শাস্তি দেওয়ার তা তো হাসিল দিবে। আমি এক্ষুনি ওকে ফোন করে সব জানাচ্ছি। হাসিলকে বলে দেওয়ার কথা মারিয়াম বেগমের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনিও ইয়াসিনের সম্মুখে গিয়ে তাকে কয়েকঘাত চাপাঘাত করে ইয়াসিনকে জাদুয়ার পায়ের সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে নিজেও হাত জোর করে বসে পড়ে জাদুয়ার পায়ের কাছে। জাদুয়া এহেন হারাতে ভয়ে আরও সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরও শক্তভাবে জড়িয়ে ধরেন। তখনই মারিয়াম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও এই ভুল আর জীবনেও করবে না। তবুও হাসিলের কাছে এ ব্যাপারে কিছু বলিস না প্লিজ। হাসিল যদি এ ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওকে মেরেই ফেলবে। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান তেতে উঠে বললেন, মারিয়াম, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ভাইয়ের ছেলে কত বড় অপরাধ করেছে। ও যেই অপরাধ করেছে তাতেও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সুলতানা খানের কথায় মারিয়াম বেগম ইয়াসিনকে চোখের ইশারা দিতেই সে মারিয়াম বেগমের পা জড়িয়ে ধরে মেকি কান্না মিশ্রিত কণ্ঠে সুলতানা খানের পা শক্তভাবে জাপটে ধরে। সুলতানা খান জাদুয়া তার কাছে হওয়ার দরুন ইয়াসিনকে কোনোভাবেই নিজের পা হতে সরাতে সক্ষম হয়ে ওঠেন না। তখনই ইয়াসিন বলে ওঠে, দাদি আমাকে মাফ করে দিন, আমি নিজের অজান্তে এত বড় ভুল করে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি ওয়াদা পালন করছি।
আর দ্বিতীয়বার এরকমটা করব না। তাদের এত অনুনয়ের পরও সুলতানা খানের কঠোর হৃদয় গলাতে সক্ষম হয় না কেউ। তখনই শহীদ হোসেন এসে জাদুয়ার পা জড়িয়ে ধরে বলে ওঠেন, পরিবার ভাঙবে না, ভাঙবে। তা না হয় পরিবার ভাঙবে না ভাঙবে তা না হয় পরে দেখা যাবে। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান বললেন। সুলতানা খানের কথার মধ্যেই জাদুয়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিছু বলবো না। বউ, মামি, বড় মামি, আপনি উঠে দাঁড়ান। আর আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কাল সকালের মধ্যে এখানে পাঠিয়ে দেবেন। জাদুয়ার কথায় সুলতানা খান রেগে গিয়ে বললেন, এসব তুই কি বলছিস? তুই জানিস হাসিল পরে এই ব্যাপারে জানলে কি হবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে শান্ত করে বলল, নানুমণি, আমরা না বললে উনি যাবেন কি করে? আর আমি চাই না আমার জন্য ওনার আর বড় মামার সম্পর্কের কোনো অবনতি হোক। জাদুয়ার প্রত্যুত্তরের পৃষ্ঠে সুলতানা খান কিছু বলার পূর্বে জাদুয়া তাকে আশ্বস্ত করে বলে তাকে চিন্তা না করতে। জাদুয়ার কথায় শহীদ হোসেন ও মারিয়াম বেগম খুশি হয়ে জানান কালকের মধ্যেই তারা ইয়াসিনকে পাঠিয়ে দেবেন। কথাগুলো বলেই ইয়াসিনকে সেখান থেকে নিয়ে চলে যান তারা। প্রায় রাত অবধি সকলের অবস্থান জাদুয়ার সঙ্গেই ছিল। তারা নানাভাবে জাদুয়ার মন ঠিক করার প্রয়াসে ব্যস্ত রেখেছেন নিজেদের। অবশেষে তারা জাদুয়ার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। অমানিসায় সম্পূর্ণ পৃথিবী নিজেকে আচ্ছাদিত করতেই ক্লান্তিতে নিজ নেত্রযুগল বন্ধ করে নেয় জাদুয়া। ফলশ্রুতিতে গভীর ঘুমের অতলে ডুবে যায় সে। মানব জীবনের কিছু বিশেষ অনুভূতি ও মনস্তত্ত্বের প্রাচীন প্রবণতা প্রকৃতির মতোই নির্গাপিত হয়ে আছে। যেমন সন্তান যখন কোনো রূপ আঘাতপ্রাপ্ত হয় তখন মায়ের হৃদয় অনায়াসে উপলব্ধি করতে পারে যে সন্তানের এই আঘাত অনিচ্ছা বা অসাবধানতায় ঘটেছে, তবুও মায়ের ক্ষোভ সন্তানটির প্রতি ছুটে আসে। কেন সে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ল? অনেক সময় মা এই ক্ষোভের প্রকাশ ঘটান শাসনের মাধ্যমে, যেন আঘাতের সঙ্গে নিজের বিষণ্ণতা ও সঁপে দেন। ঠিক তেমনই জাদুয়ার হাসিল হতে আজকের বিষয় গোপন রাখা বা না বলার নীরবতা নিজের উপরই না ভারী সাব্যস্ত হয়। জাদুয়ার করা অনিচ্ছাকৃত কর্ম না তাদের এতদিনে গুছিয়ে আসা সম্পর্কটাকে অগোছালো করে দেয়। গভীর রজনী যখন ঘনিয়ে আসে, হাসিল তখন সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে নিজ কর্মের ইতি টেনে। দরজা ঠেলে নিজ কক্ষে প্রবেশ করতে দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত মুখশ্রী, যা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, যে ঘুমে শিশুর মতো শান্তির ছাপ ফুটে উঠেছে। এই দৃশ্যই যেন এখন হাসিলের নিকট প্রশান্তের কারণ হয়ে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত আদলে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে নিজের সুইচ অফ হয়ে যাওয়া ফোনটিকে চার্জে বসিয়ে জাদুয়ার অতীব নিকটে গিয়ে স্নিগ্ধ মুখশ্রীর পাড়ে চেয়ে থাকে। আজকের ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ হাসিল। তার ললাটে মমতা ভরা চুম্বন অঙ্কনে অগ্রসর হতেই আচমকা তার দৃষ্টি আটকে যায় জাদুয়ার ঘাড়ের এক কোণে, এক লালচে দাগ, যা দেখতে ঠিক মানুষের করা ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নের মতো প্রতিস্থাপিত হয়েছে। মুহূর্তের জন্য হাসিলের মনে তোলপাড় শুরু হয়। বুকের ভেতর চাপা ক্রোধের উত্তাল ঢেউ আছড়ে পড়ে। তার হৃদয় বিদীর্ণ করে তীব্র রাগ আর অবমাননার এক দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে। হাতের উষ্ণতা যেন কাঁপতে শুরু করে। ক্রোধের আগুনে পুড়ে ফুঁসে ওঠে হাসিল। তার বুকের প্রতিটি রক্তকণা যেন মিশে গিয়ে আগ্নেয়গিরির মতো ফুটে উঠেছে। জাদুর ঘুমন্ত মুখটি, যার গভীরে শান্তির আভাস ছিল, যেটা কিছুক্ষণ পূর্বেও হাসিলের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সেই প্রশান্তি মুহূর্তেই আগ্নেয় লাভার ন্যায় রূপ ধারণ করেছে। জাদুর ঘাড়ের দাগের প্রতিটি বিন্দু যেন তাকে অবজ্ঞার কঠিন ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে হাতের এক ঝাঁকুনিতে জাদুয়াকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে।
জাদুয়া অপ্রস্তুত হয়ে চোখ মেলে তাকায়, চোখে ধোঁয়াশার মতো গভীর ঘুমের আবেশ। তবুও হাসিলের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই হাসিল ক্রোধে জ্বলে ওঠে, রক্ত চক্ষু নিয়ে বলে ওঠে, কে তোর ঘাড়ে এই দাগ করেছে? কে তোকে ছুঁয়েছে? তাড়াতাড়ি বল আমাকে, কাকে ছুঁতে দিয়েছিস তুই নিজেকে? হাসিলের গর্জনে জাদুয়া কেঁপে ওঠে, এক ভীত চোখে তাকিয়ে থাকে হাসিলের দিকে। তার প্রতিটি শব্দ যেন একটি ছুরির মতো বিচ্ছে জাদুয়ার মনে। সে অপ্রস্তুত, নিজের গলায় হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু তার মুখের চুপচাপ নীরবতা যেন হাসিলের ক্রোধকে আরও উন্মুক্ত করে তোলে। জাদুয়া যেই কথাটা গোপনে রাখতে চেয়েছে তা নিজে হাসিলের নিকট সাক্ষী দিয়েছে। জাদুয়া চুপ থাকে, ভয় আর প্রতিজ্ঞার বেড়াজালে আটকে সে কোনো উত্তর দিতে পারে না। তার এই নিস্তব্ধতা হাসিলের ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলে দেয়। হাসিলের চোখে ঝলসে ওঠে জ্বালাময় ক্রোধ, গলায় ভর করে ঈর্ষার ভয়ঙ্কর ব্যথা। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে জাদুয়ার থুতনি চেপে ধরে গর্জে ওঠে হাসিল, বলে, তোকে আমি বলেছিলাম না, কোনো বিষয় যদি তোর চিন্তার কারণ হয়ে ওঠে সবার প্রথমে তুই আমায় জানাবি? কথাগুলো বলে হাসিল জাদুয়ার থুতনি আরও শক্তভাবে চেপে ধরে ঝাঁকিয়ে ফের চিৎকার করে বলে, কিরে, বলেছিলাম না? হাসিলের চিৎকারে জাদুয়া ভীতগ্রস্ত হয়ে কান্নারত অবস্থায় নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু হাসিলের দৃষ্টিতে ক্রমে ক্রমে পুঞ্জীভূত হয় এক অসম্ভব ক্রোধ। আর সহ্য করতে না পেরে সে জাদুয়াকে আরও একবার ঝাঁকিয়ে সজোরে মেঝেতে ফেলে দেয়। ফলশ্রুতিতে ব্যথায় কুঁকড়িয়ে গিয়ে জাদুয়া চিৎকার করে ওঠে, কিন্তু এতেও হাসিলের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। সে চিৎকার করে ফের বলে, কিসের এত গোপনীয়তা তোর? গোপনীয়তা নাকি অন্য পুরুষের ছোঁয়া খুব বেশি উপভোগ করে ফেলেছিস? হাসিলের গর্জন যেন পুরো ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়, আর জাদুয়া নীরবেই সব সহ্য করে, যেন তার কোনো কথা নেই, শুধু তার ভিতরে এক নিস্তব্ধ কষ্টের স্রোত বইছে। হাসিল জাদুয়ার এই নীরবতায় তাকে মেঝে থেকে তুলে সজোরে কয়েকটি চাপড়াঘাত করে তার কোমল আদলে। ফলশ্রুতিতে ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ে লোহিত রোহ। হাসিল ফের আঘাত করে জাদুয়াকে। প্রচণ্ড ব্যথায় বের হওয়া রক্তের ছিটে যেন একটা দুঃসহ যন্ত্রণার উপাখ্যান। হাসিল ফের জাদুয়াকে বলে ওঠে, কেন অন্য পুরুষের ছোঁয়া তুই নিজ শরীরে মাখলি বল? কেন? খুব এনজয় করছিলি পরপুরুষের ছোঁয়া, তাই না? কিভাবে ছুলো তোকে? খুব কাছে টেনে নিয়েছিল? কত কাছে? নিজের বুকের সাথে লেপ্টে ধরেছিল তোকে? গভীর উন্মোদনায় তোর ঘাড়ে মুখ গুজেছিল, তাই না? তুইও জড়িয়ে ধরেছিলি তাকে? হাসিলের এহেন লাগামহীন বার্তায় জাদুয়ার নিজ কান চেপে কান্না করে বলে ওঠে, ছি, আপনার আল্লাহর দোহাই লাগে, এই ধরনের কথা বলা বন্ধ করুন প্লিজ। এরকম কিছুই হয়নি। বলে প্রচণ্ড বেগে কান্না করে উঠে জাদুয়া। হাসিল জাদুয়ার বলা বাক্যে কোনো মনোনিবেশ দিল না। ভাব এমন যে তার এই মুহূর্তে কারো কোনো কথাই কর্ণে পৌঁছাচ্ছে না। হাসিলের ক্রোধান্বিত দৃষ্টিতে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে কোনো পুরুষ তাকে ছুঁয়েছে জানার থেকেও বেশি জাদুয়ার শরীরে ফুটে ওঠা অন্য পুরুষের দেয়া দাগ, যা হাসিলকে বারংবার রুদ্ধরূপ ধারণ করতে বাধ্য করছে। হাসিল ক্রোধান্বিত হয়ে ফের বলে, তোরা সব নারীরা এক। তোকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। তোকে আমি ক্ষমা করব না। হাসিলের বলা ক্রোধপূর্ণ বাক্যে জাদুয়া হেসকি তুলে কান্না করে বলতে চায়, বিশ্বাস করুন আমি। জাদুয়ার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই হাসিল ক্রোধে একে একে ঘরের সব কিছু ভাঙতে শুরু করে। আসবাবপত্র ভেঙে প্রতিটি আস্তরণে নিজের দুঃখ আর হতাশার ছাপ ফেলে, যেন প্রতিটি টুকরো হয়ে যাওয়া আসবাব তার নিজের হৃদয়ের ক্ষত, প্রতিটি ভাঙা কাচের টুকরো তার অন্তরের রক্তক্ষরণ। প্রতিটি জিনিস ভাঙার ক্ষণে অসতর্কতা বশত নিজের হাতে কাচের টুকরো খানিক কেটে যায় হাসিলের হাত। ফলস্বরূপ ক্ষত স্থান হতে গড়িয়ে পড়ে রক্তকণা। আর জাদুয়া হাসিলের এহেন পাগলাটে উন্মাদনার প্রচণ্ড ক্ষোভ আর হাতে গড়িয়ে যাওয়া রক্ত দেখে তার সম্মুখে গিয়ে ধরার চেষ্টা করে বলে, প্লিজ আপনি শান্ত হন, আপনার হাতটা আমাকে দেখতে দিন। আমাকে অনেক রক্ত পড়ছে এখান থেকে। জাদুয়াকে হাসিল নিজের দিকে ছুটে আসতে দেখে ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বলে, তুই আমাকে ছুবি না। তোর শরীরে অন্য কারো ছোঁয়া। তুই তুই আর আমার জন্য পবিত্র নস। স্টে অ্যাওয়ে ফ্রম মি। ক্রোধ এমন এক ভয়ঙ্কর অনুভূতি যা মানুষের মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়
এর প্রভাবে মানুষ নিজের অজান্তেই কখনো জবান দিয়ে কখনো হাত দিয়ে আর তার প্রিয়জনদের আঘাত করে বসে। হাসিলের কণ্ঠে এক গভীর তীক্ষ্ণতা, তার প্রতিটি উচ্চারিত শব্দে জাদুয়ার কোমল হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাদুয়ার চোখ ভিজে ওঠে, কণ্ঠে বিষাদ আর কান্না মেশানো এক মিনতি। সে ফের বলে ওঠে, আমি অপবিত্র নই, প্লিজ আপনি শান্ত হন দয়া করে। জাদুয়ার এহেন করুণ মিনতি যেন হাসিলের আগুনে পোড়া হৃদয়ে একটুও শান্তির ঝলক এনে দিতে সক্ষম হলো না, বরং তার মনের গভীরতা আরও দহনে মিশে যায়। খানিকক্ষণ নিশ্চুপ থেকে হাসিল জাদুয়ার পানে চেয়ে হাত ধরে। প্রচণ্ড বল প্রয়োগে তাকে টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। তার মস্তিষ্কে এখন শুধু একটাই পরিকল্পনা, এই দাগ তাকে মুছতেই হবে। এহেন ভাবনার মাঝেই হাসিল জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে বডি ওয়াশ ঘষে এমনভাবে যেন এই দাগের অস্তিত্বে তার নিজের আত্মা লজ্জায় চলছে। তার হাত পাগলের মতো জাদুয়ার ত্বকের উপর আছড়ে পড়ে, যেন এই দাগ মুছে ফেলতে গিয়ে তার হাতের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলতে চায়। হাসিলের এহেন কর্মে জাদুয়ার সর্বাঙ্গে অমানসিকভাবে ব্যথার সৃষ্টি হয়, কিন্তু তবুও সে নিশ্চুপ রয়। দাঁতে দাঁত চেপে তার সমস্ত কষ্টকে নিজের মনের গভীরে চেপে রেখে সহ্য করে যায়। তার যন্ত্রণার তীব্রতা যেন হাসিলের ক্ষোভকে প্রশমিত করার শেষ পথে। আকস্মাৎ হাসিল জাদুয়াকে ওয়াশরুম হতে বের করে। ভেজা শরীরে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকা কক্ষের বিছানায় ছুঁড়ে ফেলে নিজ শরীরে পরিহিত শার্ট খুলে জাদুয়ার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, এই মুহূর্ত থেকে তোর শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। তোর সর্বাঙ্গে দাগ কাটার অধিকার শুধুমাত্র আমার। আমার দেয়া প্রতিটি দাগ তোকে সাক্ষী দেবে তুই শুধু আমার। বলেই হাসিল এগিয়ে যায় সম্মুখে। জাদুয়ার মস্তিষ্ক হাসিলের এহেন কর্ম ও বলা বাক্য সঠিক বুঝে উঠে সক্ষম হচ্ছে না। নিজেকে ধাতস্থ করে কিছু বলার পূর্বে হাসিল জাদুয়ার উপর নিজের সমস্ত ভর ছেড়ে রক্তিম বর্ণ ধারণকারী গ্রীবাদেশে নিজ অধর নিয়ে শক্ত দন্তের সাহায্যে দন্তাঘাত বসাতেই জাদুয়া ব্যথায় চিৎকার করে ওঠে। হাসিল সেদিকে ধ্যান না দিয়ে নিজের কর্মে লিপ্ত থাকে। ফলশ্রুতিতে গ্রীবাদেশ হতে বেরিয়ে আসে লোহিত রোহ। হাসিল নিজ গ্রীবা উঠিয়ে জাদুয়ার এতক্ষণ যাবৎ অন্যের করা রক্তিম হওয়া বর্ণে নিজ দন্তের ছাপ স্পষ্ট দেখে। সেখান হতে মুখ সরিয়ে জাদুয়ার অধরে নিজের অধর ছোঁয়াতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় প্রচণ্ড ভয়ে থরথর করে দম বন্ধ করা কম্পিত মুখ। মুহূর্তেই হাসিলের কি হলো কে জানে, তবে জাদুয়ার উপর থেকে সরে তাকে তুলে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স প্লিজ, নিঃশ্বাস নাও। জাদুয়া দম ছাড়ো। পরিস্থিতি এমন যে হাসিলের কোনো কথাই জাদুয়া শুনতে পাচ্ছে না। মুহূর্তেই সম্পূর্ণ হলুদ ফর্সা মুখশ্রী নীলবর্ণ ধারণ করা শুরু করেছে। হাসিল ভয় পেল প্রচণ্ড রকমের। জাদুয়ার এহেন হালাতে নিজের রুহ বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজ শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে জাদুয়াকে ঝাঁকাতেই বড় করে নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে পড়ে জাদুয়া। এতক্ষণ যাবৎ হাসিলের রুহুটা তার কণ্ঠদেশে আটকে ছিল বোধহয়। জাদুয়াকে ফের নিঃশ্বাস নিতে দেখে তার রুহুটা চলাচল শুরু করে। হাসিল স্তব্ধ হয়ে কিছুক্ষণ জাদুয়ার পানে তাকিয়ে থেকে নিজ অশান্ত বক্ষের সাথে চেপে ধরে নিজেও ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ওঠে। জাদুয়া প্রচণ্ড দুর্বলতায় হাসিলের বক্ষের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ে। হাসিল জাদুয়াকে নিজ বক্ষ হতে বিছানায় শুইয়ে দিয়ে মধ্যরাতের শেষ প্রহরেই বেরিয়ে যায় সুলতানা ভিলা হতে। প্রভাত হয়েছে সেই কখন, সূর্যের প্রথম আলো ঝরে পড়েছে ধীরে ধীরে, কিন্তু আজ কেন যেন সেই আলোতে নেই উচ্ছ্বাসের কোনো রেশ। ম্লান আলোয় ভরে উঠেছে চারিপাশ, যেন সেই আলো নিঃশব্দে চাপা কষ্টে জানান দিচ্ছে বারংবার। জাদুয়া আড়মোড়া ভেঙে ব্যথাতুর শরীর নিয়ে নিজ নেত্র মেলে ধরতেই মনে পড়ে যায় রাতের ঘটনাগুলো। মুহূর্তেই নিজের চারপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে থাকে হাসিলকে। তাকে না দেখে কেমন অস্থির হয়ে ওঠে মনটা। তৎক্ষণাৎ জাদুয়া কিছু ভেবে বলে ওঠে, উনি কি অফিসে চলে গেছেন আমায় কিছু না বলে? উনি কি এখনো রেগে আছেন আমার উপর? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়ে জাদুয়া নিজেকে ওড়নায় মুড়িয়ে দৌড়ে চলে আসে হলরুমের উদ্দেশ্যে। জাদুয়াকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে চিন্তিত হয়ে জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়ায়। তখনই সুলতানা খান চিন্তিত মুখে জাদুয়াকে বলে ওঠে, কি হয়েছে জাদুয়া, তুই এইভাবে ছুটে আসছিস কেন? কি সুলতানা খানের প্রশ্নের প্রতি উত্তর না করে জাদুয়া উল্টো প্রশ্ন করে। নানুমণি উনি কখন গেছে? না, জাদুয়ার কথা সুলতানা খান বুঝতে পেরে বললেন, ওকে তো আজ এখনো কোথাও বের হতে দেখিনি। তুই এরকম অস্থির হয়েছিস কেন?
জাদুয়াকে করা প্রশ্নের মাঝেই একজন সার্ভেন্ট বলে ওঠে। খালা আম্মা, বড় সাহেবরে তো সেই ভোরবেলাতে বাইরে যেতে দেখেছি। সুলতানা খান হাসিলের ভোররাতে বের হয়ে যাওয়ার কথা শুনে জাদুয়ার দিকে ঘুরে তাকে ধরে প্রশ্ন করেন। কি হয়েছে, সব কিছু খুলে বল। সুলতানা খানের কথায় জাদুয়া কান্না করে তার দিকে চাইতেই সুলতানা খান জাদুয়ার মাথা থেকে ওনাটা সরাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় জাদুয়ার বিবর্ণ মুখশ্রী। তিনি আঁতকে উঠে প্রশ্ন করেন, হাসিল তোর গায়ে হাত তুলেছে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া সকল ঘটনা খুলে বলে। জাদুয়ার মুখের কথা শুনে সুলতানা খান জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন, আমি তোকে বলেছিলাম সব কিছু ওকে জানাতে, এখন না জানানোর ফল পেয়েছিস। এইবার তোর দোষ জাদুয়া। আমি জানতাম হাসিল কোনোভাবে এই ব্যাপারে জানতে পারলে এরকম কিছু একটা ঘটবে। তাদের কথার মাঝে মারিয়াম বেগম জাদুয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করেন, তুমি কি ইয়াসিনের কথা বলে দিয়েছো? মারিয়াম বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে জাদুয়া বলে ওঠে। জাদুয়ার কথায় মারিয়াম বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত চলে যায় ইয়াসিনকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। জাদুয়া নিজ অশান্ত মন নিয়ে সুলতানা খানকে বলে, বলিনি নানুমণি, উনি আমার ওপর রাগ করে চলে গেছে, আমি জানি। তুমি একটু ওনাকে ফোন দিয়ে দাও না, আমি কথা বলবো ওনার সাথে। আমি মাফ চেয়ে নিব গতকালের বিষয়ে তাকে না জানানোর জন্য। প্লিজ তুমি একটু ফোন দিয়ে দাও। জাদুয়ার অনুরোধে সুলতানা খান হাসিলের ফোনে কল করলেও ফোনটি বারবার বন্ধ দেখায়। অন্যদিকে শহীদ হোসেন ও মারিয়াম বেগম ইয়াসিনকে নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ দিনটা জাদুয়ার কাটছে অস্থিরতায়। কোনো কিছুতেই কোনো শান্তি খুঁজে পাচ্ছে না সে। মনটা কেমন ব্যাকুল হয়ে আছে হাসিলের সাথে কথা বলার জন্য। যেই অবধি তার সাথে কথা বলতে পারবে না, সেই অবধি তার অস্থির মনটাও শান্ত হবে না। অন্যদিকে একটি অন্ধকারাচ্ছন্ন কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কিছু শব্দ। আমাকে এয়ারপোর্ট থেকে তোমার কেন তুলে আনছো? কি চাও তোমরা, বলো আমাকে। টাকা চাও? কত টাকা বলো, আর বাবা সব টাকা দিয়ে দিবি তোমাদের। তোমরা শুধু আমাকে ছেড়ে দাও। অন্ধকারাচ্ছন্নতায় ঘেরা কক্ষে হঠাৎ কৃত্রিম আলো পরিস্ফুটিত হয়। সেই আলোতে দৃশ্যমান হয় হাত পা বাঁধা অবস্থায় ছটফট করা ইয়াসিনকে। তখনই কেউ তার সম্মুখে এসে চোখের বাঁধন খুলে দেয়। অনেকক্ষণ যাবৎ চোখ বাঁধা থাকায় প্রথমে ঘোর অমানিসা পরিলক্ষিত হয় নিজ নেত্রে। কিছুক্ষণ পলক ঝাপটাতেই দৃশ্যমান হতে থাকে সব কিছু। ফের আরেকবার পলক ঝাপটাতেই নিজ নেত্রে পরিস্ফুটিত হয় হাসিলের আগ্নেয় শিখার ন্যায় জ্বলে ওঠে আদল। বুকটা ধুপ করে ওঠে ইয়াসিনের। বড় বড় শুকনো ঢোক গিলে বলে ওঠে, ভাই আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ইয়াসিনের প্রশ্নে হাসিল মুখ হতে চুচু শব্দের উৎপত্তি করে সাব্বিরের দিকে ঘুরে বলে ওঠে, আরে নাদান বাচ্চা কিছুই জানে না, তোরা একটু জানিয়ে নিয়ে আসবি না? আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন আমি জানিয়ে দিচ্ছি কেন এভাবে বেঁধে রেখেছি। বলেই হাসিল নিজ হাতে থাকা ধারালো ছুরি দ্বারা ইয়াসিনের ঠোঁটের রেখা বরাবর স্লাইড করতেই ইয়াসিন ভয়ে বলে ওঠে, ভাই আমাকে মাফ করেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনোদিন জাদু আর সামনে কোনো বাংলাদেশেও পা রাখবো না। ভাই প্লিজ আত্মীয়তার খাতিরে আমাকে মাফ করে দিন। ইয়াসিনের অনুরোধে হাসিল গর্জে উঠে বলে, ছেড়ে দেব তাও তোকে? আরে তোর জোর করা স্পর্শ আমার বউয়ের শরীরে ছিল বলে তাকে আমি ছাড়িনি। তুই কোন খ্যাতের মোলা যে তোকে ছেড়ে দেব? বলেই হাসিল ইয়াসিনের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফের গর্জে বলে ওঠে, আমার বউয়ের হাত ছোঁয়ার জন্য তোর হাত ভেঙে প্রথমে আমি তোকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তুই কি করলি? হাত ভালো হতে না হতেই আমার শহরে না থাকার ফায়দা উঠিয়ে আমারই বউয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিস। এই, তোর রুহুতে কি ভয় করে নাই? আমি যে কতটা হিংস্র সে ব্যাপারে তুই জানিস না, কুকুরের বাচ্চা? আরে তোরে তো আমি সেই দিনই মেরে ফেলতাম যেদিন আমার বউয়ের শরীরে হাত দেওয়ার দুঃসাহসিকতা তুই দেখিয়েছিলি, কিন্তু আমি তোকে সেদিন কিছু করিনি। শুধুমাত্র ওই মুহূর্তে কিছু করতে গেলে আমার সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যেত, তাই। আর আমার বউটাও আমার দয়ার সাগর, নিজের ছাড়া সবার চিন্তা করে, যার দরুন তাকে তোর কথা বলতে বলার সুযোগ দিলেও সে তা কাজে লাগায়নি। হাসিলের গর্জে ওঠা বাড়িতে ইয়াসিন ভয় পেয়ে অবাক হয়ে যায়। নিজ অবাকতার রেশ কাটিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি যখনই জানতেন প্রথম থেকে, তবে আমাকে সকলের সামনে কিছু না বলে গোপনে কেন পিটিয়েছেন? আর কিসের প্ল্যান? ইয়াসিনের কথায় হাসিল মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা, তোকে মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে হিসেবে সব কিছু বলে দিই।
আমার আবার দয়ার শরীর তো তাই। তোর কি মনে হয় তোদের এখানে আসার কারণ কি? ব্যবসায়িক সমস্যার কারণে এসেছি। কারেক্ট। সেই সমস্যাটার উৎপত্তি আমিই করেছি তোর বাপরে এখানে আনার জন্য। হাসিলের বলা কথায় ইয়াসিন অবাক হয়ে ভয়ে গুটিয়ে গিয়ে বলে। কেন? ইয়াসিনের ভয় মিশ্রিত প্রশ্নে হাসিল মুখে তির্যক হাসির রেখা টেনে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে। তোর বাপ একটা খুনি, সেটা নিশ্চয়ই জানিস। আফটার অল তার অন্ধকার জগতের উত্তরাধিকার তুই। তোর বাপ যা মন চায় তাই থাকতো, আই ডোন্ট কেয়ার। কিন্তু এবার তোর বাপ অনেক বড় ভুল করে ফেলেছে। আমার শিকারকে নিজের শিকার করেছে, যার জন্য আমার বাংলাদেশে আসা তার কাছে পৌঁছানোর পূর্বেই তাকে মেরে ফেলেছে। কেন? কোন স্বার্থে? কী প্রয়োজনে তোর বাপ এই কাজটা করেছে সেটা বের করতেই তোর বাপকে এখানে নিয়ে আসা। অ্যান্ড আই এম শিওর আমার এতদিনের সকল প্রশ্নের উত্তর তোর বাপের কাছ থেকেই বের হবে। অ্যান্ড অলসো এটা স্বীকার করতেই হয় তোর বাপ গভীর জলের মাছ। তাকে ধরাটা এত সহজ ছিল না, বাট সে বোধহয় ভুলে গেছে এবার সে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। হাসিলের বলা প্রতিটি বাক্যে ইয়াসিন শ্রবণ করে সাফাই দেওয়ার স্বরূপ তড়িৎ বেগে বলে ওঠে। এটা তো ভুল ইনফরমেশন হতে পারে। আমার বাবার তো এখানে ছিল না, তো সে কি করে আপনার শিকারকে স্বীকার করবে? আর কেনই বা করবে? তার সাথে আপনার কোনো শত্রুতা নেই। ইয়াসিনের প্রশ্নে সাব্বির নিজ অধরের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে সম্মুখে এগিয়ে গিয়ে বলে ওঠে। সাব্বিরের বলা বাক্যের পৃষ্ঠে ইয়াসিন অবুঝের ন্যায় অভিনয় করে বলে ওঠে। আমার বাবা এরকমটা কেন করবে? ইয়াসিনের প্রশ্নে হাসিল গর্জে উঠে বলে। সেটা জানার জন্যই তো তোর বাপকে এখানে আনা। অ্যান্ড ইউ নো হোয়াট, রহস্যের উন্মোচন যখন হবে তখন তোর বাপকেও তোর কাছে পাঠিয়ে দেব। সো এভরিথিং ইজ ক্লিয়ার নাও, রাইট? দেন লেটস বিগান আওয়ার প্লে। নিজ বাক্যের ইতি টেনে হাসিল নিজের হাতে থাকা ধারালো ছুরিটি ইয়াসিনের বক্ষের সহিত চেপে ধরে গর্জে উঠে বলে। তোর সাথে আমার কোনো দুশ্মনী ছিল না, যা ছিল তোর বাপের সাথে। বাট তোর কলিজায় বড্ড সাহস রে, তাই তো আমার রুহতে আঘাত হানিস, আমার পবিত্র নিষ্কলঙ্ক ফুলে দাগ লাগাতে চেয়েছিলি। আরে খুন তো আমি তোকে সেই কবেই করতাম, শুধু এই কারণগুলোর জন্য বেঁচেছিলি। কি ভেবেছিলি এই তাসওয়ার আবরার হাসিলের বউয়ের পেছে মৌমাছির মতো ঘুরবি আর সে টেরও পাবে না? তুই কাল যেটা করেছিস সেটা করার সাহস পেতি না যদি আমার কর্তব্য ওটা সব বলতো। কিন্তু আমার জনদরদি বউয়ের নিশ্চপতার জন্য সবার সামনে তো কিছু করতেও পারিনি। ফলস্বরূপ এত দূর আগারও সাহস পেয়েছিস। তাহলে বল কি করে তোকে ক্ষমা করি? কথাগুলো বলে ছুরিটি ইয়াসিনের পক্ষে এমনভাবে চেপে ধরে যেন পক্ষ পিঞ্জরটি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার মনোভাব। ব্যথার যন্ত্রণায় ইয়াসিন চিৎকার দিয়ে উঠলেও হাসিলের মুখমণ্ডলে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, বরং হাসিল ফের ইয়াসিনের মুখ চেপে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে। তোর এই মুখ দিয়ে ছুঁয়েছিলি ওকে, তাই না? তোর এই মুখ আমি রাখবো না। বলেই হাসিল ইয়াসিনের মুখ বরাবর ছুরি নিতে ইয়াসিন চিৎকার করে নিজ খোলস হতে বেরিয়ে বলে ওঠে। ভাই, আপনি আমাকে মেরে ফেললে আমার বাবা ঠিকই সব জেনে যাবে, তখন আপনি কিছুই বলতে জানতে পারবেন না। তাই বলছি আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাহায্য করতে পারবো এই রহস্য উন্মোচনে। আপনি ইয়াসিনের বলা বাক্যে হাসিল উচ্চ শব্দে হেসে উঠে বলে। তোর কেন মনে হলো তোর মতো চুনোপুটি সাহায্য নেব? কথাগুলো বলে ইয়াসিনের কর্ণ বরাবর মুখ নিয়ে হিসিয়ে বলে। ওহ, অ্যান্ড ডোন্ট ওয়ারি, তোর মৃত্যুর খবর একটা কাকপক্ষীও জানবে না। আই প্রমিস দ্যাট টু ইউ। হাসিলের বাক্য সেই শুতেই ইয়াসিন বুঝে যায় আজ তার নিস্তার নেই, তাই নিজেকে বাঁচাতে সে বলে ওঠে এক অনাকাঙ্ক্ষিত বাক্য। যদি আমাকে ছেড়ে দিন তবে আমিও আপনাকে বলে দিব আপনার মা কোথায় আছে। আপনি তো আপনার মায়ের খোঁজ করছেন, তাই আমি দিব সেই খোঁজ। আপনি শুধু আমাকে ছেড়ে দিন প্লিজ। ইয়াসিনের বলা কথায় সাবির ভ্রুকুটি করে হাসিলের পানে তাকাতেই পরিলক্ষিত হয় হাসিলের শান্ত মুখাবয়ব। হাসিল শান্ত ভঙ্গিতে ইয়াসিনের পানে তাকিয়ে বলে।
তোকে তো আমি ছাড়বো না। হ্যাঁ, তবে যদি বলিস ওই মহিলা কোথায় আছে, তবে তোকে কম যন্ত্রণা দিয়ে মারবো, আই প্রমিস। হাসিলের শান্ত ভঙ্গিতে বলা ভয়ঙ্কর বাক্যে ইয়াসিন আরও ভীতুগ্রস্ত হয়ে বলে। না, আমাকে না ছাড়লে আমি বলবো না। হাসিল আকস্মাৎ উচ্চ শব্দে হেসে বলে ওঠে। বলবি, তুই সব বলবি। কথাগুলো বলে হাসিল তার লোকদের উদ্দেশ্য করে বলে ওঠে। ওকে এমন উত্তম মধ্যম দে যেন সহ্য করতে না পেরে গড়গড়িয়ে সব বলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথাগুলো বলেই হাসিল চলে যায় সেখান থেকে। সাব্বিরও হাসিলের পিছু পিছু বেরিয়ে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। সাব্বিরের প্রশ্নে হাসিল মুখে তির্যক হাসির রেখা টেনে বলে ওঠে। ও সত্যিই জানে সাব্বির, তুই খুব ভালো করে জানিস আমি মানুষের মুখের ভাবভঙ্গিমাতেই বলে দিতে পারি কে সত্য বলছে আর কে মিথ্যা। জাদুয়ার দিনটি যেন একটি গুমোট ভরাক্রান্ত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে রাত প্রতিটি ক্ষণ তার জন্য এক অপূরণীয় অপেক্ষার মতো। হাসিলের অনুপস্থিতি তাকে তিল তিল করে গিলে ফেলছে। অজানা এক অপরাধবোধ এবং হৃদয়ের গভীরে জমাট বাঁধা একটি বিষণ্ণতা তাকে ক্রমাগত তাড়িয়ে বেড়াচ্ছে। কেন জানি হাসিলের সঙ্গে যোগাযোগের অনুপস্থিতি, তার কঠোরতা আর দূরত্ব জাদুয়ার মনে এক ভয়ানক শূন্যতা সৃষ্টি করেছে। দেহের ক্লান্তি আর ক্ষতকে উপেক্ষা করে সে সারাদিন এই অস্থিরতা নিয়ে কাটিয়ে দিল। তবে দিনের আলো যখন ধীরে ধীরে অস্তমিত হয়ে পৃথিবীতে আধারে মুড়িয়ে দিল, তখনও হাসিলের দেখা মেলেনি। আকাশের তারা আর দূর হতে শোনা মৃদু রজনীর সুর সব যেন তার বিরহকে আরও তীব্র করে তুলল। রাতের নিস্তব্ধতায় তার হৃদয় তপ্ত বালির মতো জ্বলছিল, আর তার চোখ দুটো দরজার দিকে নিবদ্ধ ছিল, যেন কোনো মুহূর্তেই হাসিল ফিরে আসবে। কিন্তু প্রতিটি মুহূর্তেই যেন তার বিশ্বাসকে ধূলিসাৎ করে দিয়ে আরও গভীর হতাশায় ডুবিয়ে দিল। অবশেষে ক্লান্ত হৃদয় আর অশান্ত চিন্তাগ্রস্ত মন নিয়ে সে কখন ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। ভোরবেলা দূর মসজিদ থেকে ভেসে আসা সুমধুর আজানের সুর তার কর্ণে আঘাত হানল। সেই সুর যেন তার অস্থির হৃদয়ের গভীরতা স্পর্শ করে তাকে জাগিয়ে তুলল। সে তড়িঘড়ি করে উঠে বসল, চোখ মেলিয়ে চারিপাশে তাকালো। তার চোখ যেন উন্মাদের মতো ঘরের প্রতিটি কোণে ছুটে বেড়াচ্ছিল সেই এক কাঙ্ক্ষিত মুক্তির সন্ধানে। কিন্তু সেই চিরচেনা অবয়ব যখন দেখতে পেল না, তখন তার বুকের গভীরে যেন এক পাহাড় চাপা পড়ল। কষ্টের ভারে তার গলা আটকে এলো, তার চোখে এক অব্যক্ত কান্নার ঢেউ জমতে লাগলো। এক মুহূর্তের জন্য নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল সে। তারপর নিজেকে সান্ত্বনা দিতে ওয়াশরুমে গিয়ে মুখ ধুল। ঠান্ডা পানির স্পর্শ তার শরীরে শিহরণ জাগালেও মনকে এক বিন্দু শান্ত করতে পারল না। ফ্রেশ হয়ে নামাজের জন্য কেবলার দিকে মুখ করে বসল। সিজদায় গিয়ে নিজের সমস্ত কষ্ট, যন্ত্রণা আর উদ্বেগ পরম করুণাময়ের কাছে সমর্পণ করল। চোখ বেয়ে নেমে আসা অশ্রুতে তার সিজদার স্থান ভিজে উঠল। সালাত শেষে কোরআন তেলাওয়াত করে তার হৃদয়কে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল, কিন্তু অস্থির মনের বোঝা যেন আরও ভারী হয়ে উঠল। অবশেষে তার অসহায়তা তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করল। সে সোজা চলে গেল সুলতানা খানের কক্ষে। সেখানে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, নানুমণি, নানুমণি, উনি কাল রাতেও বাসায় আসেনি। তুমি প্লিজ আর একবার ফোন করো, তাকে বলো আমি আর কোনো দিন তার কাছ থেকে কিছু লুকাবো না। আমি সব বলবো, তার প্রতিটি প্রশ্নের উত্তর দিব। জাদুয়ার কণ্ঠের আকুলতা শুনে সুলতানা খানের হৃদয় মমতায় পূর্ণ হয়ে উঠল। তিনি কষ্টে জড়িয়ে থাকা মেয়েটিকে নিজের কাছে টেনে নিলেন, মমতার হাত বুলিয়ে বললেন, আচ্ছা শোনা, আমি ফোন দিচ্ছি, তুই একটু শান্ত হ। তবে মনের গভীরে তিনি নিজেই চিন্তায় মগ্ন হয়ে নিজ মনে আওড়ালেন, তুই হাসিলকে মন থেকেই আপন করে নিয়েছিস, এটা তো আমি চেয়েছিলাম। হাসিলের প্রতি তোর মনের গহীনের প্রচণ্ড ভালোবাসার বিকাশ ঘটেছে। আজ আমি খুশি, খুব খুশি। তোর এই পরিবর্তন আল্লাহ তোদের সুখের রাখুক, একসাথে রাখুক, এই দোয়াই করি। সুলতানা খানের চিন্তার মাঝে জাদুয়া চোখে অস্থিরতার ছাপ নিয়ে আবার বলল,
নানুমণি, তুমি এখনই ফোন দাও প্লিজ, দেখো উনি ঠিক আছেন কিনা। সুলতানা খান অগত্যা হাসিলের নম্বরে কল দিলেন, কিন্তু সেই একই বার্তা, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বাণীটি তার কান পর্যন্ত পৌঁছালো। এই যান্ত্রিক বার্তা যেন জাদুয়ার ভাঙা হৃদয়ে আরও একটি আঘাত হানল। তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে শুরু করলো। সুলতানা খান তাকে শান্ত করার জন্য বললেন, শোনা, তুই একটু ধৈর্য ধর, আমি এখনই সাব্বিরের কাছে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি। জাদুয়া কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সাব্বির ফোন রিসিভ করতে জাদুয়া দ্রুত হাত বাড়িয়ে ফোনটি কেড়ে নিল।